হুম তাহলে ইজিয়েস্ট হচ্ছে যে এটা এগুলো সবগুলোই 90 ডিগ্রি, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল A2 C2 A2 C2 C3 A3, ঠিক আছে, এইটা একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে A2 A3 ইকুয়াল টু C2 C3। এখন A2 A3 টা কি হবে? A1 A3 হচ্ছে V2T, আর A1 A2 টা যেহেতু C1 থেকে C2 সময় এখানে পৌঁছেছে, আর ওই সময় অর্থাৎ T1 সময় A1 থেকে A2 তে পৌঁছেছে। মানে ইন্টারমিডিয়েট ওয়েভফ্রন্টটা আশা করি তোরা বুঝতে পেরেছিস যে কিভাবে আমরা বানালাম। ইন্টারমিডিয়েট ওয়েভফ্রন্ট বানালাম হচ্ছে প্রথমত C2 ছিল এখানে, ঠিক আছে, C2 থেকে এটার সঙ্গে প্যারালাল করে এখানে ড্র করলাম, করে আমি ইন্টারমিডিয়েট ওয়েভফ্রন্ট এটার জন্য পেলাম। কারণ ইন্টারমিডিয়েট ওয়েভফ্রন্ট মানে হচ্ছে T1 সময় ওয়েভফ্রন্টটা কেমন দেখতে ছিল। তাহলে T1 সময় C1 থেকে C2 তে পৌঁছেছে, তাহলে T1 সময় B1 থেকেও B2 তে পৌঁছবে, এবং সেটা ইকুয়াল টু এইটা হবে। তাহলে অবশ্যই এটা একটা রেক্ট্যাঙ্গেল। এবং একই রকম ভাবে C2 থেকে C3 তে যেই সময় পৌঁছাবে A2 থেকে A3 তেও সেই সময়ই পৌঁছাবে, তাহলে A1 থেকে A2 তে নিশ্চয়ই T1 সময়ই পৌঁছাবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আর্গুমেন্ট। তাহলে যেহেতু A2 ইকুয়াল মানে A2 A3 আর C2 C3 যেহেতু ইকুয়াল, তাহলে C2 C3 হচ্ছে V2 ইন্টু T মাইনাস T1। এটা আমরা বার করলাম ইন্টারমিডিয়েট ওয়েভফ্রন্ট ড্র করে। আর যদি কারোর ট্রায়াঙ্গেল বেশি পছন্দ হয়, মানে ট্রায়াঙ্গেলের ওই সমস্ত ধরে যদি করতে চাস, তাহলে এভাবেও করতে পারিস যে উপরের ট্রায়াঙ্গেলটার জন্য এটা এবং এটা প্যারালাল, সেই হিসাবে এটা বাই এটা এটার সঙ্গে একটা রেশিও হবে। আবার মানে মাঝের মানে অতিভুজ যেটা, ঠিক আছে, মানে এখানে তো অ্যাকচুয়ালি দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেল আছে এই সরি একটা ট্রায়াঙ্গেল আছে এরকম, আর একটা ট্রায়াঙ্গেল আছে এরকম। তাহলে বেসিক্যালি এখানে দুটো সমকোণী ত্রিভুজ আছে যাদের অতিভুজটা কমন, এবং সমকোণী ত্রিভুজের সঙ্গে ওই একটা দিকের সঙ্গে আর কি প্যারালাল, এদিকে একটা আছে আবার এখানে এরকম একটা আছে। তো এটাকে তোরা দুটো প্যারালাল হিসাবে নিয়ে মানে অতিভুজের যেটা বাহুর রেশিও সেইভাবে নিয়ে তারপর V1 V2 এগুলো বসিয়ে একটু প্লাস মাইনাস করলে এসে যাবে। যে কোনো একটা ভাবে করতে পারিস। রেক্ট্যাঙ্গেল দিয়ে করলে পরে তোকে এই জিনিসটা একটু ঠিক কারেক্ট আর্গুমেন্ট করে বোঝাতে হবে যে A1 A2 ইজ ইকুয়াল টু V2 T1। এই জিনিসটা একটুখানি কারেক্ট আর্গুমেন্ট দিয়ে বোঝাতে হবে যে A1 A2 ইকুয়াল টু V2 T1 এবং B1 B2 ইকুয়াল টু V1 T1, অর্থাৎ ইন্টারমিডিয়েট ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, তাহলে যে কোনো একভাবে করতে পারিস, ফাইন। তাহলে এটা যদি প্রুভড হয়ে যায় তাহলে তো এটা প্রমাণিত যে A3 C3 B3 হচ্ছে আমাদের কারেক্ট রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের মধ্যে রিলেশন এস্টাবলিশ করা। সো A3 C3 B3 refracted wave front, এবার angle of incidence B1 A1 B3 equal to I, এটা কারণ এটা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, আর এটা যেহেতু রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট I। আচ্ছা, আর এটা যেহেতু রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট তাহলে A1 B3 A3,
এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর। যে কোনো ওয়েভফ্রন্ট একটা ইন্টারফেসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে সেটা হচ্ছে সেই করেসপন্ডিং অ্যাঙ্গেল। তো এখন আমাকে বার করতে হবে দ্য রিলেশন বিটুইন আই অ্যান্ড আর, হুইচ ইজ দ্য ফেমাস স্নেলস ল। তাহলে আমরা সরাসরি পয়েন্টে যাই। আমরা সাইন আই বাই সাইন আর, এটা কি হচ্ছে দেখি। সাইন আইটা হচ্ছে গিয়ে b1 b3 লম্ব বাই অতিভুজ অর্থাৎ a1 b3। সাইন আরটা হবে, এটা সাইন আর, তাহলে লম্বটা হচ্ছে a1 b3 a1 a3 বাই a1 b3। ওকে, এটা কেটে গেল। b1 b3 হচ্ছে v1t এবং a1 a3 হচ্ছে v2t। সো sin I by sin R is v1 by v2। আবার the speed of light in vacuum divided by speed of light in any medium, it is equal to refractive index of the medium, right? এটা একটা মিডিয়াম প্যারামিটার। So therefore v1 হবে c by n1 আর v2 হবে c by n2। or n1 sin I is equal to n2 sin R। n1 আর n2 হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস অফ দিস টু মিডিয়াম। দিস ইজ দ্য ফেমাস স্নেলস ল। এবং স্নেল কিন্তু বাই, অবশ্য অবজারভেশনটা স্নেলের ছিল কিনা ঠিক মনে করতে পারছি না, কিন্তু এই যে ল অফ রিফ্র্যাকশন এটা কিন্তু বাই অবজারভেশন অনেক আগেই প্রুভড, কিন্তু যেটা প্রুভ করা যাচ্ছিল না সেটা হচ্ছে যে এই যে ব্যাপারটা, মানে এই যে আগে যে লাইটকে পার্টিকেলের স্ট্রিম ভাবা হতো এবং লাইটের যে রিফ্লেকশন সেটাকে কি ভাবা হতো না, একটা দেওয়ালের গায়ে একটা বল ছুড়ে দিলে সেটা যে দেওয়াল থেকে বাউন্স ব্যাক করে, সেইভাবেই লাইটের রিফ্লেকশনটাকে ভাবার চেষ্টা করা হয়েছিল। মানে হচ্ছে ইউজিং দ্য লজ অফ মেকানিক্স। মানে এরকম ভাবা হতো যে লাইট হচ্ছে একটা স্ট্রিম অফ পার্টিকেলস, যেই পার্টিকেলগুলো মেকানিক্সের ল ফলো করে। এখন ব্যাপারটা হচ্ছে এই মেকানিক্সের ল ফলো করে রিফ্লেকশনটা, লজ অফ রিফ্লেকশন ওটার সঙ্গে ওটা ম্যাচ করে গেছিল, মানে থিওরিটা। কিন্তু রিফ্লেকশনের যে এই রুলটা, এইটা সামহাউ পার্টিকেল থিওরি দিয়ে স্যাটিসফ্যাক্টরিলি এক্সপ্লেন করা যায়নি। পরবর্তীকালে হাইগেন্স যখন এই ওয়েভ ফ্রন্টের থিওরি দিলেন, তারপর সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট হ্যান ত্যান, তো এইসব দিয়ে কিন্তু দেখা গেল যে সারপ্রাইজিংলি স্নেলস ল ক্যান বি ডিরাইভড থিওরিটিক্যালি। কিন্তু অল সেড অ্যান্ড ডান, সেই কোশ্চেন মার্কটা থেকেই গেছিল যে লাইটটা যে ওয়েভ, মানে এটা ঠিকই আছে ওয়েভ থিওরি দিয়ে একটা জিনিসকে প্রুভ করা যাচ্ছে, কিন্তু এইটুকুই তো যথেষ্ট নয়, আনুষঙ্গিক আরো অনেক কোশ্চেন থাকে। বিশেষ করে ওয়েভটা যে ওয়েভই তার একটা ডেফিনিটিভ, মানে যাকে বলে অকাট্য যুক্তি এবং অকাট্য প্রমাণ দরকার। সেই অকাট্য প্রমাণটাই that proof came in the form of interference। কেননা ইন্টারফেয়ারেন্স কেবল এবং কেবলমাত্র ওয়েভের ক্ষেত্রেই হয়, পার্টিকেলের ক্ষেত্রে একেবারেই হয় না। এখন interference is all about superposition of waves. Okay, so interference শুরু করার আগে ফার্স্ট
সেটা আমরা দেখব। সেটা হলো যে মানে আদৌ ইন্টারফিয়ারেন্সের জন্য প্যাটার্ন ক্রিয়েশনটা হয়টা কেন, why pattern creation due to interference. For that, let us consider superposition of two sinusoidal waves. আচ্ছা একটা কথা, পৌলবী লিসা জুস ফিগারটা কি মানে ভিডিওটা কি পুরোটা তোর দেখা হয়েছে? আমি দেখিয়েছি, কিন্তু ওটা তো ওই ডেসমোস যে ওটার সাহায্যে তো করাটা। হ্যাঁ না, ওই আমি যে ভিডিও দুটো পাঠিয়েছিলাম, মানে মানে হ্যাঁ একবার কি দেখেছিস? দেখেছিলাম। দেখেছিস? হ্যাঁ তাহলে দেখেছিলাম। ঠিক আছে, তাহলে একটা আলাদা ক্লাসে তোকে ওটা বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি ওই টাইমটা পরে বলে দেবো। ঠিক আছে, ওকে। না আসলে এটা করতে গিয়ে মনে পড়লো, কারণ এটা আর কি রিসার্চ ফিগারের সঙ্গে খুবই ক্লোজ। সুপারপজিশন অফ সাইনোসয়েডাল ওয়েভস, বেসিক্যালি ব্যাপারটা এরকম যে কোনো একটা, আচ্ছা ধর সুতো, ঠিক আছে, না সুতো হলে কি, হ্যাঁ ঠিক আছে সুতো দিয়েও হবে না, মানে সুতো দিয়ে অ্যাকচুয়ালি হবে না। সাপোজ একটা, আচ্ছা একটা চাদর ধরা যাক, একটা পাতলা চাদর, ঠিক আছে, মানে কল্পনা কর বেডশিট। এখন সেই বেডশিটটাকে তুই, মানে তোরা ধর দুটো লোক আছে, তা দুটো লোক হাত দিয়ে বেডশিটে একটা মানে ঝাঁকাচ্ছে আর কি, ঝাঁকিয়ে একটা ওয়েভ ক্রিয়েট করছে। ওকে, তা ধরা যাক যে দুটো লোক পাশাপাশি দাঁড়িয়ে এই ওয়েভটা ক্রিয়েট করছে। এবার দুটো লোক তো আর একদম আইডেন্টিক্যালি ঝাঁকাবে না, দুটো লোকের মধ্যে একটা ডিফারেন্সও থাকবে, হয়তো ফ্রিকোয়েন্সি আলাদা থাকবে বা ওয়েভ লেংথ হয়তো আলাদা হবে, কিছু একটা আলাদা হবে, যাই হোক হোয়াট এভার, দুটো লোক পাশাপাশি দাঁড়িয়ে চাদরটাকে ঝাঁকাচ্ছে। তাহলে এই অবস্থায় চাদরের মধ্যে যে মানে এটা জাস্ট ফর কি বলবো, মানে ডায়াগ্রামাটিক পারপাসে এরকম ভাবে আঁকলাম, কিন্তু যখন আমরা একটা চাদর ধরে ঝাঁকাই তখন তো একটা লাইন বরাবর ব্যাপারটা হয় না, মানে একটা লোক যদি এইখানে দাঁড়িয়ে চাদরটা ঝাঁকায়, তার মানে কি বলবো, মানে অ্যাজ এ হোল পুরো চাদরটাই সে অসিলেট করাচ্ছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে চাদরের উপর একটা এরকম একটা পজিশনে একটা রেড বল রাখা আছে, তাহলে দুটো লোক যখন পাশাপাশি দাঁড়িয়ে চাদরটাকে ঝাঁকাচ্ছে তখন অ্যাকচুয়ালি দুজনেই ওয়েভটাকে একই দিকে সেন্ড করছে, দে আর সেন্ডিং টু ওয়েভস অ্যালং সেম ডাইরেকশন। ঠিক আছে, দুজনেই এরম এরম করে নিজের সঙ্গে এরকম করে ঝাঁকাচ্ছে হাতে নিয়ে, ফলে ওয়েভটা সোজাসুজি চাদর বরাবর যাচ্ছে। তাহলে এই যে লাল বলটা আছে ও, তাহলে ইট ইজ মানে ও কি ফিল করছে, মানে ও কি পাচ্ছে, দিস রেড বল, this red ball, it is feeling two waves, কিন্তু এই দুটো ওয়েভ মুভ করছে কোন দিকে, একই ডিরেকশনে, অর্থাৎ প্যারালাল টু ইচ আদার। কেমন? আচ্ছা এবার এমন হতে পারে যে
এই লোকটা এখানে না দাঁড়িয়ে লোকটা হয়তো এইখানে দাঁড়ালো, দাঁড়িয়ে ও ঝাঁকাতে শুরু করলো, তাহলে ঝাঁকাতে শুরু করলো এই দিকটাকে লক্ষ্য করে। এটা তো সম্ভব, মানে চাদরের একটা কোনায় দাঁড়িয়ে যদি কেউ কোনাটাকে ঝাঁকায় তাহলে নিশ্চয়ই এরকম দিকে মানে ওয়েভটা প্রপাগেট করবে। তাহলে তখন কিন্তু আর দুটো ওয়েভ সেম ডিরেকশনে থাকলো না, তখন দুটো ওয়েভের মধ্যে একটা অ্যাঙ্গেল হয়ে গেল। ক্লিয়ার? এবার এই লোকটা যদি কোনায় না দাঁড়িয়ে এইখানে দাঁড়ায়, দাঁড়িয়ে যদি চাদরটাকে ঝাঁকায়, তাহলে ওয়েভটা যাবে এই বরাবর, অর্থাৎ নাও these two waves are perpendicular to one another. তাহলে now this red ball, it is feeling two waves কিন্তু along perpendicular directions. তো আরবিট্রারি অ্যাঙ্গেলে যে সুপারপজিশন সেইটার ফিজিক্যাল ইমপ্লিকেশন অতটা নেই, কিন্তু দুটো ওয়েভ একই দিকে যাচ্ছে তাদের সুপারপজিশন, আর দুটো ওয়েভ পারপেন্ডিকুলার দিকে যাচ্ছে তাদের সুপারপজিশন, এই দুটো জিনিসের মানে কি বলবো, মানে অ্যাপ্লিকেশন বা ইউজফুলনেসটা অনেক বেশি। দেয়ারফোর আমরা এই দুটো সিচুয়েশনকেই স্টাডি করি। তা দুটো ওয়েভ যদি একটা আরেকটার সঙ্গে মানে প্যারালাল ডিরেকশনে যাচ্ছে এবং একটা একটার উপর সুপারপজিশন হলো, এই ফেনোমেনা থেকে ইন্টারফেয়ারেন্স এর কনসেপ্টটা আসে। আর দুটো ওয়েভ একটা আরেকটার পারপেন্ডিকুলার ডিরেকশনে যাচ্ছিল এবং সুপারপজিশন হলো, এই ফেনোমেনা থেকে লিসাজুস ফিগারের কনসেপ্টটা আসে। লিসাজুস ফিগারের ব্যাপারে গতকালই বিএসসি জেনারেলদের বলছিলাম আমি, যে এটা আমি জাস্ট একটা ছোট মেনশন করব, নাথিং এলস। সেটা হচ্ছে যে মেলায় এক ধরনের চাকতি পাওয়া যায়, যেটার আশা করি দেখেছি, যেটার বাইরেটা এরকম একটা বড় চাকতি থাকে এবং ভেতরের গায়ে এরকম দাঁতের মতো থাকে ছোট 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 ছোট, তার সঙ্গে অনেক রকমের ছোট চাকতি দেয় যেটার বাইরের গায়ে এরকম এরকম দাঁত থাকে। এবার ভেতরে একটা ফুটো থাকে, এই ফুটোর মধ্যে পেনটাকে রেখে এই দাঁতের সঙ্গে লাগিয়ে জিনিসটাকে রোটেট করাতে হয়। এক একটা চাকতি এক এক রকম হয় এবং এই রোটেশনের ফলে নানান রকমের ফিগার সৃষ্টি হয়। এরকম 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 কোনো ফিগার হতে পারে, এরকম ধরনের কোনো ফিগার হতে পারে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মানে নাথিং এলস, এটা হচ্ছে জাস্ট সুপারপজিশন অফ টু পিরিয়ডিক মোশন। কেননা এখানে একটা বড় চাকতি আছে যেটা বরাবর এক পাক ঘুরে আসে, তাহলে ডিউ টু আউটার সার্কেল এটা একটা পিরিয়ডিক মোশন। আবার ভেতরের যে ছোট চাকতি আছে সেটা বারবার 360 ডিগ্রি করে ঘুরছে, তাহলে ইনার সার্কেলের যে মোশনটা সেটা আরেকটা পিরিয়ডিক মোশন। তাহলে পেনটা যে ছবিটা আঁকছে, এই পেনটা অ্যাকচুয়ালি দুটো পিরিয়ডিক মোশন ফলো করছে। তাহলে পেনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা কাজ করছে সেটা হলো সুপারপজিশন অফ টু পিরিয়ডিক মোশনস। এবং এই যে আমরা বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফিগার পাচ্ছি, অনেক রকম হয়, নানান রকম ফিগার হয়, এটা এই সুপারপজিশনের জন্যই পাচ্ছি। তো এটা যদি কারোর বাড়িতে চাকতিটা থাকে তাহলে সে একটুখানি করে দেখতে পারিস ব্যাপারটা, যে টাইম পিরিয়ড গুলো কত হচ্ছে বা কিভাবে চাকতি চেঞ্জ করলে ফিগারটা চেঞ্জ হচ্ছে। এই ফিগারগুলো লিসাজুস বলা যাবে যদি সুপারপজিশনটা পারপেন্ডিকুলার হয়। পারপেন্ডিকুলার কিনা সেটা তোদের করে দেখতে হবে।
কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে যদি পারপেন্ডিকুলার ডিরেকশনে দুটো ওয়েভের সুপারপজিশন হয়, তাহলে যে পার্টিকেলটা এদের আন্ডারে থাকবে সে খুবই সুন্দর প্যাটার্ন ফলো করে। মানে লিসাজুস ফিগারগুলো দেখতে খুবই সুন্দর হয়, নানান রকম হয়, যেগুলো ডেসমস অ্যাপ দিয়ে করা যায়। যাই হোক, সেটা আমি একদিন বলে দেবো পৌলবীকে, আর বাকিরাও থাকতে পারে সেই ক্লাসটায়। তো যাই হোক, এখন আমরা লিসাজুস ফিগারে ঢুকছি না, এখন আমরা ইন্টারফেয়ারেন্সটায় ঢুকছি। তাই আমরা প্যারালাল ডিরেকশনে স্টাডি করব। তাহলে যেহেতু প্যারালাল ডিরেকশনে স্টাডি করব, তাই আমরা দুটো সাইনোসয়েডাল ওয়েভ নেব। x1 a function of t equal to a1 cos omega t plus theta 1 এবং x2 equal to অ্যামপ্লিটিউডটা আলাদা cos omega t plus theta। যেহেতু দুটো একই ডিরেকশনে যাচ্ছে, তাই একটা x1 আর একটা x2। যদি দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে হতো, অর্থাৎ লিসাজুস ফিগার যদি আমি স্টাডি করতাম, তাহলে আমি কি লিখতাম? x as a function of t, a1 cos omega t plus theta 1, এবং y as a function of t, a2 cos omega t plus theta 2। যেহেতু এখানে একটার একটার পারপেন্ডিকুলার দিকে আছে, তাই একটা x হলে আর একটা y হবে। এখানে একটার একটার প্যারালাল দিকে আছে, তাই দুটোই x। বেসিক মেকানিজমটা একই, সেটা হলো এটাকে এবং এটাকে এক্সপ্যান্ড করা করে টু ফাইন্ড আউট দ্য রিলেশন বিটুইন x and y। এখানেও না, এখানে অবশ্যই একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে টু স্টাডি হোয়াট হ্যাপেন্স টু x1 plus x2, কারণ এখানে তো একই দিকেই ওয়েভটা যাচ্ছে। তাহলে যে পার্টিকেলটা আছে সেটা একবার x1 এর জন্য আপ ডাউন করবে, আরেকবার x2 এর জন্য আপ ডাউন করবে, তাহলে অবভিয়াসলি টোটালটা হবে x1 plus x2। কিন্তু পারপেন্ডিকুলার ডিরেকশনে যারা আছে তাদের ক্ষেত্রে তো আমি x plus y করতে পারবো না। তাদের ক্ষেত্রে অবভিয়াসলি যে পার্টিকেলটা আছে সেটা x এর দিকে একটা মুভমেন্ট ফেস করবে, y এর দিকে একটা মুভমেন্ট ফেস করবে। দুটো মুভমেন্টের ফলে টোটাল বা অ্যাজ এ হোল ওর কি গতি হলো সেটা বোঝার জন্য আমাকে x আর y এর মধ্যে একটা রিলেশন বা বলা ভালো একটা ইকুয়েশন বার করতে হবে, তাহলে আমি লিসাজুস ফিগারটা পাবো। খুব সিম্পল এক্সাম্পল একটা আমি এক্ষুনি দিতে পারি। যদি আমি x ডিরেকশনে একটা cos ওয়েভ cos মানে অসিলেশন আর কি, আর y ডিরেকশনে যদি আমি 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে সেম অ্যামপ্লিটিউডের একটা অসিলেশন পাঠাই, এর সঙ্গে এর ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এদের সুপারপজিশনের ফলে লিসাজুস ফিগারটা কেমন হবে ইজিলি বোঝা যাচ্ছে, কেননা x বাই a হোল স্কোয়ার প্লাস y বাই a হোল স্কোয়ার is equal to 1. So the Lissajous figure will be a circle, যার রেডিয়াসটা হবে কমন অ্যামপ্লিটিউড অফ বোথ দ্য ওয়েভস। এবার অ্যামপ্লিটিউড যদি আলাদা হতো তাহলে এটা সার্কেলের বদলে ইলিপস হয়ে যেত। ঠিক আছে, check Lissajous figure, more on Lissajous figure later. আপাতত হচ্ছে ইন্টারফেয়ারেন্স। তাহলে x1 এটা, x2 এটা, কোনো একটা পার্টিকেলের উপরে দুটো লাইট ওয়েভ যদি এসে পড়ে along the same direction, তাহলে কি হয় একটু দেখি। এক মিনিট।
তাহলে as a result of parallel superposition, a1 cos omega t plus theta 1 এই এটাকে আমরা ভেঙে লিখি a1 cos a মানে cos omega t cos theta 1 minus a1 e plus a2 minus ঠিক আছে। এখানে টাইম ডিপেন্ডেন্ট পার্ট গুলো হচ্ছে এগুলো। এবার তাহলে ব্যাপারটা এরকম, cos omega t একটা টাইম ডিপেন্ডেন্ট পার্ট, তার অ্যামপ্লিটিউডটা হচ্ছে a1 cos theta 1 প্লাস a2 cos theta 2 আর মাইনাস sin omega t আরেকটা টাইম ডিপেন্ডেন্ট পার্ট, তার সঙ্গে আছে a1 sin theta 1 প্লাস a2 sin theta 2। ঠিক আছে, এবার আমার অরিজিনাল টার্গেটটা ছিল xt টাকে স্টাডি করা, কেননা পার্টিকেল ইজ ফলোইং xt, এটা পার্টিকেলের মোশন। তো আমরা এটাকে একটু সিম্পলিফাইড ওয়েতে স্টাডি করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা a1 cos theta 1 plus a2 cos theta 2 এই পার্টটাকে a cos theta আর a1 sin theta 1 plus a2 sin theta 2 এই পার্টটাকে যদি a sin theta ধরি, তাহলে xt টা দাঁড়াচ্ছে a cos omega t cos theta minus a sin omega t sin theta, অর্থাৎ a cos omega t plus theta। কি সুন্দর। তো ওভারঅল মোশন অফ দ্য পার্টিকেল যেটা এটা এবং এটা এই দুটোর আন্ডারেই আছে। ঠিক আছে, তার ওভারঅল মোশন দাঁড়ালো আরেকটা সিম্পল হারমোনিক মোশন, কিন্তু মানে সিম্পল হারমোনিক মোশন, কিন্তু যার অ্যামপ্লিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল এই দুটো ক্রিটিক্যালি ডিপেন্ডেন্ট অন, মানে তার অ্যামপ্লিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল এই দুটো ডিপেন্ডেন্ট অন
আগের মানে অরিজিনাল ওয়েভের অ্যামপ্লিটিউডস এবং তাদের ফেজ অ্যাঙ্গেলস। তো how does they depend on a1 a2 and theta1 theta2 a থিটাটা কিরকম? যেহেতু a cos theta equal to এটা আর a sin theta equal to এটা, জাস্ট এটাকে একটু মনে রাখ। তাহলে therefore a square is equal to এইটার হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার। ওকে, সো আচ্ছা ঠিক আছে, ওটা লিখেই করছি। ও তার আগে 1 মিনিট, 11:37। কি ছিল ওটা? a cos theta equal to 1 cos theta 1 plus a2 cos theta 2 a sin theta a1 sin theta 1 plus a2 sin theta 2, তাহলে a square is equal to plus ছোট হয়ে যাবে এটা দেখে দুঃখিত হওয়ার কিছু নেই। এই নাও cos স্কয়ার থিটা 1 sin স্কয়ার থিটা 1 একসঙ্গে করলে a1 স্কয়ার, এটা এবং এটা একসঙ্গে করলে a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos থিটা 1 মাইনাস থিটা 2। ইম্পর্টেন্ট, তাহলে অ্যামপ্লিটিউড অফ দ্য নেট মোশন, ঠিক আছে, ইট ডিপেন্ডস অন a1 a2 এবং ফেজ ডিফারেন্স, নট দ্য ইন্ডিভিজুয়াল ফেজেস। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। আলাদাভাবে থিটা 1 বা থিটা 2 এর উপর কিন্তু ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে ওদের ফেজ ডিফারেন্সের উপর। ওকে, আচ্ছা এটা যখন বললাম তাহলে এবার সঙ্গে এটাও বলি যে এই যে থিটাটা, দ্য ফেজ অ্যাঙ্গেল, এটা কিরকম মানে কিভাবে ডিপেন্ড করছে এদের উপর, একটু উপরে করি। যদি এটাকে এটা দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাচ্ছি tan থিটা ইকুয়াল টু one sin theta 1 2 sin theta 2 1 cos theta 1 a2 cos theta 2, ঠিক আছে। তো তাহলে ফেজ অ্যাঙ্গেলটা a1 a2 এবং থিটা 1 থিটা 2 এর উপর ডিপেন্ড করছে, বাট দ্য অ্যামপ্লিটিউড ডিপেন্ডস অন দ্য ফেজ ডিফারেন্স অনলি। তার মানে হলো তার মানে হলো যে যদি থিটা 1 মাইনাস থিটা 2 এটা যদি 0 হয়, অর্থাৎ কোনো ফেজ ডিফারেন্স যদি না থাকে, যদি 2 পাই 4 পাই এটসেট্রা হয়, তাহলে a
cos 1 তাহলে a equal to হবে a1 plus a2। আচ্ছা, যদি θ1 minus θ2 ফেজ ডিফারেন্সটা পাই হয়, পাই, 3 পাই, 5 পাই এটসেট্রা, তাহলে a equal to হবে a1 difference a2, a1 minus a2 by a2 minus a1, which one is bigger? So this type of interference অর্থাৎ যেখানে অ্যামপ্লিটিউড গুলো অ্যাড হয়, it is constructive interference। আর যেখানে ডিফারেন্স হয় সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আরো ভালো করে বলতে গেলে, মানে ভালো করে না, মানে এই এফেক্টটা আরো ভালো করে বুঝতে গেলে যেটা করতে হবে সেটা হলো a1 আর a2 কে ইকুয়াল করে দিতে হবে। a1 আর a2 ইকুয়াল হলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে একেবারে ডাবল হয়ে যাচ্ছে, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে একেবারে জিরো হচ্ছে। মানে এটা তো ইয়ের ব্যাপার, মানে লাইট ওয়েভের ক্ষেত্রে বলছি। তাহলে লাইট ওয়েভের ক্ষেত্রে ইন্টেন্সিটিটা, মানে যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি হয় তার ইন্টেন্সিটি ভেরি হাই, মানে ব্রাইটনেস, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে এটা জিরো। খুবই ভাইটাল ব্যাপার। নাও এই আইডিয়াটাকেই যদি আরেকটু এক্সপ্যান্ড করি, জাস্ট মানে এটাকেই টুকে দেব, বলছি। মানে এটাকে যদি আমি এখন অ্যাপ্লাই করি, সো লেট আস অ্যাপ্লাই দিস আইডিয়া। ঠিক আছে, এখানে আমি কি দেখেছি, দুটো ওয়েভের প্যারালাল সুপারপজিশন এবং তাদের মধ্যেকার ফেজ ডিফারেন্স 0 2 পাই 4 পাই হলে ব্রাইটনেস খুব বেশি হচ্ছে, আর পাই 3 পাই 5 পাই হলে ব্রাইটনেস খুব কম হচ্ছে, ইকুয়াল অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে জিরো হচ্ছে। তো আমি যদি এরকম করি যে আমি একটা লাইট সোর্স নিলাম, মানে একটাই লাইট সোর্স নিলাম, সেটা সামনে আমি একটা স্ক্রিন রাখলাম যার উপরে আমি দুটো হোল ক্রিয়েট করেছি অ্যাট ইকুয়াল ডিস্টেন্স। ঠিক আছে, মানে এর থেকে, এই পয়েন্টের থেকে হোলের ডিস্টেন্সটা ইকুয়াল, এই লেংথ আর এই লেংথ এটা ইকুয়াল। আচ্ছা, এবার যদি আমি মানে অ্যাকচুয়ালি পিকচারটা নট টু স্কেল, তো যদি আমি এরকম বলি যে এই সোর্সটা এই হোলের থেকে অ্যাকচুয়ালি অনেক দূরে আছে এবং এই হোলগুলো অ্যাকচুয়ালি খুব কাছে আছে, মানে আমি এটা বোঝানোর সুবিধার জন্য এতটা দূরে দেখিয়েছি, কিন্তু এটা যদি অনেকটা দূরে থাকে এবং এই হোলটা যদি অ্যাকচুয়ালি খুবই কাছে থাকে, ঠিক আছে, মানে জাস্ট এরম একটা রে আর এরম একটা রে, তাহলে এই দুটো ওয়েভকে প্যারালাল দিকে যাচ্ছে এরকম বলা যেতে পারে, মানে কনসিডারিং দ্য
হোলস আর ভেরি ক্লোজ। এখানে ছবি আঁকার সুবিধার জন্য আমি এটাকে একটা দূরে সরিয়ে দেখিয়েছি, কিন্তু যদি এটা খুবই কাছাকাছি হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি এই লাইট ওয়েভ দুটোকে প্যারালাল ডিরেকশনে আছে এরকম বলা যায়। এখন একটাই সোর্সের লাইট ওয়েভকে দুটো পার্টে ব্রেক করে আমি এফেক্টিভলি দুটো ওয়েভ মানে দুটো প্যারালাল ওয়েভ ক্রিয়েট করেছি। দেয়ারফোর এই দুটো যে মানে এখন এফেক্টিভলি এখানে দুটো সোর্স আছে, কিন্তু এই দুটো সোর্সের অ্যামপ্লিটিউড একই হওয়ার কথা, কারণ একটা লাইট সোর্স থেকেই এই দুটো জিনিস বেরিয়েছে এবং এই ডিস্টেন্সটাও সেম। তাহলে এই দুটো পুরোপুরি আইডেন্টিক্যাল বা সিমেট্রিক্যাল এবং এদের অ্যামপ্লিটিউড ইকুয়াল। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ওয়েভকে আমরা কিভাবে লিখি? অনেক রকম ভাবে লিখি। e to the power I omega t minus kx, sin omega t minus kx, cos omega t minus kx. In short, এটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এই যে ডিস্টারবেন্সটা a1 cos omega t plus theta 1, এখানে যে ফেজ পার্টটা আছে, this phase part is actually kx যখন this is describing a wave। ঠিক আছে, any oscillation a cos omega t plus theta, it describes a wave যদি the phase angle theta is proportional to distance বা phase angle is given by kx। তার মানে কি? তার মানে স্পেসের মধ্যে এটা প্রপাগেট করছে এবং ডিস্টেন্স অনুযায়ী ফেজ ডিফারেন্সটা চেঞ্জ হচ্ছে, সো দেন ইট বিকামস আ ওয়েভ। সো দ্যাট মিনস এটাকে আমি ডেসক্রাইব করতে পারি a cos omega t minus kx, a cos omega t minus kx। আচ্ছা, এবার আমি এই লাইটটাকে একটা পর্দার উপর ফেললাম এবং এই পর্দার উপর আমি একটা পয়েন্ট P কনসিডার করছি। তাহলে সিচুয়েশনটা যেটা হবে সেটা হলো এই হোল থেকে P তে এসে লাইটটা পৌঁছাবে এবং এই হোল থেকেও P তে এসে লাইটটা পৌঁছাবে, অর্থাৎ এখানে একটা সুপারপজিশন অফ ওয়েভস হচ্ছে at this point, সুপারপজিশন অফ ওয়েভস। এখন এই ডিস্টেন্সটা যদি x1 হয়, এই ডিস্টেন্সটা যদি x2 হয়, আগেই বলেছি যে এই দুটো হোল যেহেতু খুবই কাছাকাছি তাই মানে এটা অ্যাকচুয়ালি প্যারালাল, মানে x অ্যাক্সিস বরাবরই ঘটছে জিনিসটা, মানে এই যে এই একদম এই রকম কাছাকাছি। তাহলে পুরো জিনিসটাই অ্যাকচুয়ালি মানে এরকম একটা লাইট, এরকম একটা লাইট, আর এটা হচ্ছে পর্দা, পর্দাও অনেকটা দূরে, তাহলে এটা এরকম এখানে পৌঁছলো আর এটা এখান থেকে এখানে পৌঁছলো। তো অ্যাপ্রক্সিমেটলি পুরো ব্যাপারটাই এক্স অ্যাক্সিস বরাবর ঘটছে, তাই এই ডিস্টেন্সটাকে আমি x1 বলছি আর এটাকে আমি x2 বলছি। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে দেখ, যখন এখান থেকে এখানে এসে পৌঁছেছিল তখন যেহেতু এই দুটো ডিস্টেন্স একই, তাই এটা a cos omega t মাইনাস সাম মানে ফেজ ডিফারেন্স, এটাও a cos omega t, মানে এইটা আর এইটা এই দুটো ওয়েভলেন্থ এই মুহূর্তে আইডেন্টিক্যাল। কিন্তু যখন ওরা P পয়েন্টে পৌঁছাচ্ছে তখন যেহেতু এটা x1 দূরত্ব যাচ্ছে আর এটা যেহেতু x2 দূরত্ব যাচ্ছে, তাহলে নাও the waves at P এটা কিন্তু এখন আলাদা হয়ে যাচ্ছে, কারণ এখন এটা হয়ে যাচ্ছে a cos omega t minus kx1 আর a cos omega t minus kx2। সুবিধার জন্য আমি এখানে x এর অরিজিন ধরছি,
যার ফলে this part becomes 0. ঠিক আছে, এটা সুবিধার্থে আমি ধরলাম যে এটা x equal to 0. তাহলে এখানে দুটো অসিলেশন বা ডিস্টারবেন্স হচ্ছে a cos ওমেগা t। এবার এরা x1 আর x2 দূরত্ব গেল, তাহলে ফেজ চেঞ্জ হলো। এটার ক্ষেত্রে ফেজ চেঞ্জ হলো -kx1, এটার ক্ষেত্রে হলো -kx2। তাহলে এদের যখন সুপারপজিশন হবে, অর্থাৎ the net disturbance at point P, এদের যখন সুপারপজিশন হবে তখন এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটবে যেটা আমরা একটু আগে স্টাডি করেছি। তাহলে এদের অ্যামপ্লিটিউড হবে এরকম, জাস্ট θ1 θ2 জায়গায় ওইটা বসবে kx1 আর kx2। তাহলে নেট ডিস্টারবেন্স অ্যাট P ইজ a cos ওমেগা t, কোথায় গেল, a cos ওমেগা t প্লাস থিটা, যেখানে a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos θ1 মাইনাস θ2 অর্থাৎ k x1 মাইনাস x2। और আচ্ছা ও এটাকে ক্যাপিটাল এ বলি, সেম হয়ে যাচ্ছে না হলে। তাহলে এটা দাঁড়ালো 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos k x1 মাইনাস x2, অর্থাৎ কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, অর্থাৎ পি পয়েন্টটা ব্রাইট হবে যদি k x1 minus x2 equal to 0 2 pi 4 pi হয়, অর্থাৎ 2n pi হয়। আর পি পয়েন্টটা ডার্ক হবে, অর্থাৎ ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স যদি k x1 minus x2 equal to odd number, right, 2n plus 1 pi। এইটা এবং এটাকে আমি যদি আবার ই এর টার্মে দেখতে চাই ওয়েভ লেংথ হিসাবে, তাহলে k x1 minus x2 equal to 2n pi, তাহলে কন্ডিশন ফর ব্রাইটনেস k x1 minus x2, আচ্ছা k হচ্ছে গিয়ে 2 pi by lambda equal to 2n pi, 2 pi cancel out হলে x1 minus x2 টা পাচ্ছি n lambda, তাই তো 2 pi কেটে যাচ্ছে, হ্যাঁ। আর condition for darkness k x1 minus x2 2 pi by lambda x1 minus x2 equal to 2n plus 1 pi, so x1 minus x2 will be pi কেটে যাবে, n plus half lambda
বা n ল্যামডা প্লাস ল্যামডা বাই 2। তাহলে গল্পের moral of the story is, এই পয়েন্ট পি তে আমি একটা ব্রাইট স্পট পাবো নাকি অন্ধকার পাবো, সেটা ডিপেন্ড করবে অন দা ডিফারেন্স অফ পাথ। ঠিক আছে, x1 মাইনাস x2 এইটুকুর ওপরেই ব্যাপারটা ডিপেন্ড করবে। তো ওভারঅল kx1 মাইনাস x2 টা যদি 2n পাই হয়, বা এটা দিয়ে আসলে বোঝার সুবিধা হয়, সেটা হচ্ছে x1 মাইনাস x2 এইটা যদি ওয়েভলেংথের ইন্টিগ্রাল মাল্টিপল হয়, এটা একটা ওয়েভলেংথ, এটা একটা ওয়েভলেংথ, এরকম টাইপের আর কি। তো পাথ ডিফারেন্সটা যদি ওয়েভলেংথের ইন্টিগ্রাল মাল্টিপল হয়, তাহলে ওখানটায় ব্রাইটনেস হবে। এটা অ্যাকচুয়ালি সহজেই বোঝা যায়। মনে কর অরিজিনাল ওয়েভ দুটো তো এরকম ছিল, এখন এরপর ফেজ ডিফারেন্স হচ্ছে। তো এটা মুভ করাতে পারলে ভালো হতো। ফেজ ডিফারেন্স হচ্ছে মানে মনে কর নিচের ওয়েভটা উপরের ওয়েভটার সাপেক্ষে হয়তো সামান্য সরছে, হয়তো সরার পর এটা তো একটা ওয়েভলেংথ, এখান থেকে এতটা একটা ওয়েভলেংথ, যদি একটা গোটা ওয়েভলেংথ শিফট করে, হ্যাঁ, তাহলে তো এটা এরকম একটা গোটা ওয়েভলেংথ শিফট করলো, তাহলে তো পিকের সঙ্গে পিকটাই থাকছে আর ডাউনের সঙ্গে ডাউনটাই থাকছে। তাহলে দুটোকে যদি আমি যোগ করি, তাহলে ওভারঅল ডিস্টারবেন্সটা খুবই বড় হচ্ছে। কিন্তু যদি n ল্যামডার সঙ্গে ল্যামডা বাই 2 এক্সট্রা শিফট হয়, অর্থাৎ হ্যাঁ এই পর্যন্ত যদি শিফট হয়, ঠিক আছে, তাহলে আরো একটু শিফট করে ব্যাপারটা এরম হয়ে যাবে, একটার পিকের সঙ্গে আরেকটার ডিপটা কোইনসাইড করবে, তখন সেখানটা অন্ধকার হয়ে যাবে। এটা একটা ভালো ছবি আছে, দেখি ছবিটা খুঁজে পাই কিনা, দেখছি। ব্যাপারটা অনেকটা এরকম, ও সেখানে আরো একটু বেশি আছে, যাই হোক ব্যাপারটা অনেকটা এরকম যে কোনো একটা অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্টকে যে আমরা দেখছি, অ্যাকচুয়ালি অবজেক্টকে আমরা দেখছি বলতে অবজেক্ট থেকে, না এই ছবিটা একটু, এটার জন্য আরেকটু বেশি স্টাডি করতে হবে, এখন হবে না, ঠিক আছে ওটা পরে দেখাবো, বুঝলি। এখন যেটা দেখছি ওটাই দেখি। তো ব্যাপার হচ্ছে যে it depends on the path difference x1 minus x2, x1 minus x2 যখন একটা ওয়েভলেংথের ইন্টিগ্রাল মাল্টিপল হবে তখন ব্রাইটনেস, আর যদি প্লাস ল্যামডা বাই 2 হয় তাহলে ডার্কনেস। অর্থাৎ এই p কে আমি কোথাও একটা রাখলাম যেখানে x1 minus x2 হচ্ছে n ল্যামডা, কিন্তু p কে যদি একটু নিচে নামাই কিছুটা, তাহলেই এটার সঙ্গে এটা হয়তো ল্যামডা বাই 2 অ্যাড হলো। আবার যদি আরেকটু নিচে নামাই তাহলে আরো একটা ল্যামডা বাই 2 অ্যাড হতে পারে, তখন এটা আবার একটা ফুল মানে আবার একটা ইন্টিগ্রাল মাল্টিপল হয়ে যাচ্ছে, তখন এখানে আবার আমি পাবো একটা ব্রাইটনেস, আবার একটা ডার্কনেস, আবার একটা ব্রাইটনেস, আবার একটা ডার্কনেস। অ্যাজ এ রেজাল্ট স্ক্রিনের উপর দেখতে পাওয়া যাবে, যদি এই পর্দাটা মানে ফুটোযুক্ত, এই ফুটোটা যদি এরম হয় লম্বাটে রেক্টেঙ্গেল, তাহলে
পর্দার উপর আমরা এরম 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 লাইন্স দেখতে পাবো। কিন্তু যদি পার্টিকেল হতো তাহলে এক্সপেকটেশনস ছিল এটা একটা ফাঁকা জানলা, এটা একটা ফাঁকা জানলা, এখান থেকে পার্টিকেল গুলো আসবে, এসে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করবে, চারপাশে এরা স্ক্যাটার্ড হবে, হয়ে ছড়িয়ে যাবে। যদিও এটা হতে পারে যে জানলা দুটোর বরাবর হয়তো বেশি সংখ্যক পার্টিকেল এক্সিস্ট করবে, কারণ জানলা থেকে সরাসরি কিছু পার্টিকেলের যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু তার বদলে আমরা সেটা পাই না, আমরা একটা এই ধরনের লাইন প্যাটার্ন পাই। দিস ইজ দ্য প্রুফ অফ ইন্টারফেয়ারেন্স। এবং এই এক্সপেরিমেন্টটা হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আর এই রিলেটেড আর একটা যেটা ছোট কমেন্ট, সেটা হলো লাইটের যে ইন্টেন্সিটি, মানে ব্রাইটনেস বলতে তো আমরা ইন্টেন্সিটি বুঝি, আমরা তো ওরকম ভাবে অ্যামপ্লিটিউড পাবো না। আচ্ছা, একটা জিনিসও বলতে চাই, এই যে অ্যামপ্লিটিউড আমরা বলছি লাইট ওয়েভ, তার অ্যামপ্লিটিউড আমরা আগেই দেখেছি যে লাইট ওয়েভ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ড আছে যেটা অসিলেট করে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে সেটাও অসিলেট করে, দুটোর সম্মিলিত প্রভাবের ফলে লাইট ওয়েভটা ওয়েভের মতো অসিলেট করে। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু সেটা ইলেকট্রিক ফিল্ডের থেকে অনেক কম, মানে অনেক অনেক কম। তার জন্য লাইট ওয়েভ বা লাইট ওয়েভের যে অ্যামপ্লিটিউড আমরা বলছি, লাইট ওয়েভ বলতে আমরা মূলত ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাই বোঝাই। এবং এই যে অ্যামপ্লিটিউড বলছি, এটা বলতে আমরা মেনলি দ্য অ্যামপ্লিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ওয়েভ, অর্থাৎ বেসিক্যালি একটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুকেই বোঝাচ্ছি। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এটা জানিস তোরা যে ইন্টেন্সিটি হচ্ছে অ্যামপ্লিটিউডের স্কোয়ার। তাহলে এই যে রিলেশনটা পেয়েছি, এটাকে যদি ইন্টেন্সিটির ভার্সনে লিখতে যাই, a square equal to a1 square plus a2 square plus 2a1 a2 cos k x1 minus x2, এটা হচ্ছে ইয়াংস ডাবল স্লিট। যদি ইন্টেন্সিটি টার্মে লিখতে যাই তাহলে এটা ওভারঅল ইন্টেন্সিটি, আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টেন্সিটি i1 প্লাস i2 প্লাস টুয়াইস রুট ওভার i1 i2 হবে এখানে cos k x1 minus x2। এবং ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হবে যখন হচ্ছে k x1 minus x2, x1 minus x2 হচ্ছে n ল্যামডা, অর্থাৎ এই জিনিসটা হবে রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 হোল স্কোয়ার। আর মিনিমাম ইন্টেন্সিটি হবে যখন x1 minus x2 হবে n ল্যামডা প্লাস ল্যামডা বাই 2, তখন এটা হয়ে যাবে মাইনাস, আসলে cos k x1 minus x2 এটার ম্যাক্সিমামটা +1 আর মিনিমামটা -1, দ্যাটস ইট, হোল স্কয়ার। তাহলে যে কোনো ইন্টারফারেন্স প্যাটার্নে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি এবং মিনিমাম ইন্টেন্সিটির রেশিও is given by this. ঠিক আছে, আচ্ছা, এখানে যে মেকানিজমে ইন্টারফারেন্সটা হলো সেখানে অ্যাকচুয়ালি কি হলো, আমরা একটা সোর্স থেকে দুটো সোর্স পেলাম। এ বাবা
কি বাজে হলো, আমরা একটা সোর্স থেকে দুটো সোর্স পেলাম, দুটো স্লিট বা হোল ক্রিয়েট করে, এবং তাদের মধ্যে ইন্টারফেয়ারেন্সটা হলো। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে যে we got the interference by division of wavefront। একটা ওয়েভফ্রন্টকে ভেঙে দুটো ওয়েভফ্রন্ট ক্রিয়েট করে তাদের মধ্যে ইন্টারফেয়ারেন্স, এটা একটা টাইপ 1 ইন্টারফেয়ারেন্স। আচ্ছা, আরো একভাবে ইন্টারফেয়ারেন্স হতে পারে, সেটা হলো যেই ধরনের ইন্টারফেয়ারেন্স দেখা যায় এই যে সাবানের বাবল, বাথরুমে গিয়ে এরকম খেলাধুলা তোরা তো নিশ্চয়ই করিস, চান করতে ঢুকে গেছে, তোমার মা চিৎকার করছে, কি রে কতক্ষণ লাগে, ভেতরে বাথরুমের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা সাবানের বাবল নিয়ে খেলা করছিস, মানে নিশ্চয়ই করিস, আমি তো করতামই। তো সাবানের বাবলের উপর, সাবানের বাবল অ্যাকচুয়ালি কালারলেস, মানে সোপ ওয়াটার, তো কি আর কালার হবে, কিন্তু তার উপর লাইট পড়লে নানান রকম কালার দেখতে পাওয়া যায়। এমনকি এটা তো বাবল, কিন্তু মানে এরকম করেছিস কিনা, মানে হাতের মধ্যে সাবানটা মেখে আর কি হাতটাকে জাস্ট এরকম করে একটা যদি বড় একটা ফাঁকা ক্রিয়েট করিস, তাহলে ওখানে যে একটা পর্দা তৈরি হয়, মানে আমি বলতে চাইছি জাস্ট দা মানে শীট অফ সোপ ওয়াটার, ঠিক আছে, ওইটা করলে ওটার মধ্যে দেখবি নানান রকম হয়, মানে জিনিসটা একদম কি বলবো, মানে ডাইনামিক একটা ব্যাপার হয়, মানে এরকম নানান রকম কালার, সেটা আবার মুভ করছে পর্দা বরাবর, বিভিন্ন দিকে যাচ্ছে, মানে সে একটা দারুণ জিনিস। কলকাতায় BITM এ, মানে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিক্যাল মিউজিয়াম, সেখানে একটা এটারই আরো একটা ব্রডার ভার্সন আছে, সেখানে হচ্ছে একটা এরকম তোর কুয়ো টাইপের আছে, কুয়োর মধ্যে পুরো সাবান জল ভর্তি, সোপ ওয়াটার, আর এখানে একটা বড় একটা স্টিক আছে, সেটাকে একটা পুলি দিয়ে এরকম টানা যায় আর কি, নামানো যায় আবার টেনে তোলা যায়, তো ওটাকে ডুবিয়ে একবার তুললে একটা পুরো একটা এরকম সাবান জলের পর্দা বেরোয়, যেখানে এরকম নানান রকম রঙের খেলা, তো ইটস বিউটিফুল। প্রশ্ন হলো যে সাবান জলে যে কালার্স দেখা যায়, এইটার রিজনটা কি, এইটার কারণও কিন্তু দিস ইজ অলসো ইন্টারফেয়ারেন্স, এবং এটা একটা খুব অন্য ধরনের ইন্টারফারেন্স, এটা কিন্তু এই ধরনের নয়, যে দিস ইজ নট আ ডিভিশন অফ ওয়েভফ্রন্ট। ওখানে ইন্টারফারেন্স কেন হয়, কারণ সাবান জলের যে লেয়ারটা, সেটা তো আফটার অল একটা থিক কিছু, একটা মিনিমাম থিকনেস তো আছে, যতই পাতলা হোক একটা থিকনেস ওটা থাকবে। তো যে হোয়াইট লাইটটা আসে, সেটার একটা পোর্শন উপরের সারফেস থেকে রিফ্লেক্ট করে, আরেকটা পোর্শন নিচের সারফেস থেকে রিফ্লেক্ট করে। তাহলে আপার সারফেস থেকে রিফ্লেকশন হয় একটাই ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে, ওয়েভ ফ্রন্টের কোনো রকম ডিভিশন কিন্তু হচ্ছে না, একটাই ওয়েভ ফ্রন্ট, রিফ্লেকশন হচ্ছে, কিন্তু ওয়েভ ফ্রন্টের একটা পোর্শন উপর থেকে রিফ্লেক্ট হচ্ছে, অন্য পোর্শন নিচের থেকে রিফ্লেক্ট হচ্ছে, তাদের মধ্যে ইন্টারফারেন্স হচ্ছে। প্রথম যেটা নোট করার বিষয় সেটা হলো, এখানে যেমন ওয়েভ ফ্রন্টটা ভাগ হচ্ছে কিন্তু অ্যামপ্লিটিউড একই থাকছে, অরিজিনাল অ্যামপ্লিটিউড যেটা সেটাই থাকছে, কিন্তু এক্ষেত্রে ওয়েভ ফ্রন্ট একই থাকছে, রিফ্লেক্ট হচ্ছে, কিন্তু রিফ্লেকশনের ফলে কি হয়, যদি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আর হয় সারফেসের, তাহলে যদি এ অ্যামপ্লিটিউডের কেউ এখানে এসে রিফ্লেক্ট ব্যাক করে, তাহলে অ্যামপ্লিটিউডের এ আর রিফ্লেক্ট হয়, মানে দিস ইজ দ্য রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, মানে যে কোনো সারফেস থেকে যখন যে কোনো একটা
ওয়েভ রিফ্লেক্ট হয় তখন কিন্তু অরিজিনাল অ্যামপ্লিচিউডটা রিফ্লেক্ট হয় না। হ্যাঁ, যদি সারফেসটা খুব ভালো রিফ্লেক্টর হয়, ইফ ইটস এ ভেরি গুড রিফ্লেক্টর, তখন এটা হতে পারে, কিন্তু সাধারণত কিন্তু যে অ্যামপ্লিচিউড আসে সেই অ্যামপ্লিচিউড রিফ্লেক্ট হয় না। একটা রিফ্লেকশন কোএফিশিয়েন্ট বলে একটা ব্যাপার থাকে যেটা একের থেকে ছোট হয়, এবং এই অ্যামপ্লিচিউড যদি ইনসিডেন্ট হয় তাহলে এ আর অ্যামপ্লিচিউড রিফ্লেক্ট ব্যাক করে। ঠিক আছে? সো তাহলে অ্যামপ্লিচিউডের একটা পোর্শন রিফ্লেক্ট হয়, আরেকটা পোর্শন ভেতরে ঢুকে, আবার সেখান থেকে একটা পোর্শন উপরে যায়। তাহলে এখানে অ্যামপ্লিচিউডের ভাগাভাগি হয়, ওয়েভ ফ্রন্টটা কিন্তু একই থাকে। সো হিয়ার the interference is by division of amplitude. আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার একটু, এটা জানি না মিস ইন্টারপ্রিটেশন হতে পারে। এটা কিন্তু এমন নয় যে সোর্সের যা অ্যামপ্লিচিউড এখানে কিন্তু সেই অ্যামপ্লিচিউড থাকবে, সেটা আবার কিন্তু নয়, কেননা সোর্সের ব্রাইটনেস অনেক বেশি। এখানে স্লিট দিয়ে ঢুকিয়ে আমি ব্যাপারটাকে অনেক কমিয়ে দিয়েছি, কিন্তু এটা পয়েন্ট যে এর যে অ্যামপ্লিচিউড এরও তাই অ্যামপ্লিচিউড, এবং এখানে ভাগ হচ্ছে ওয়েভ ফ্রন্টটা। অ্যামপ্লিচিউড এর থেকে কমে যেতে পারে কেননা ওয়েভ ফ্রন্টের এতগুলো পোর্শন আমি ব্লক করে দিয়েছি, বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু ভাগাভাগি ইন্টারফিয়ারেন্সটা হচ্ছে কাদের মধ্যে, ওয়েভ ফ্রন্ট ভাগ হয়ে, আর এখানে ইন্টারফিয়ারেন্সটা কাদের মধ্যে হচ্ছে, অ্যামপ্লিচিউড ভাগ। তাহলে এইরকম ইন্টারফিয়ারেন্স কখন দেখা যায়? ইন্টারফিয়ারেন্স ইন থিন ফিল্ম। আর এইরকম ইন্টারফিয়ারেন্স কখন দেখা যায়? যেটা পড়লি এক্ষুনি, যে কোনো স্লিট চিটের উপর ফেললে পরে ইন্টারফিয়ারেন্স ইন ডাবল স্লিট বা এই ধরনের কোনো এক্সপেরিমেন্টাল সেটআপ থাকলে তখন এটা হবে ইন্টারফিয়ারেন্স বাই ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট। এখানে প্যাটার্ন, এই প্রসেসে প্যাটার্ন দেখতে পাওয়া যায় বাই, বিকজ দেয়ার ইজ সার্টেন পাথ ডিফারেন্স, কারণ এক একটা এক এক রকম পাথ কভার করছে। থিন ফিল্মের ক্ষেত্রে বিভিন্ন রকম প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কেননা যে পাথ মানে পাথ ডিফারেন্সটা সেটা ফিল্মের থিকনেসের উপর ডিপেন্ড করে। ইট ডিপেন্ডস অন দ্য ফিল্ম থিকনেস। তাই যে সোপ বাবলটা নিয়ে তুই খেলা করছিস তার থিকনেস যদি, যেমন এখানে কম আছে, এখানটাতে অনেক কম, তাই এখান থেকে ম্যাজেন্টা, কিন্তু এখানে এটা অনেক বেশি থিক, তাই এখান থেকে ব্লু। সো দ্য পাথ ডিফারেন্স ইজ আ ফাংশন অফ দ্য থিকনেস অফ দ্য ফিল্ম, এবং সেটা হওয়াই উচিত, কেননা বুঝতেই পারছিস যে এখানে এখানে অ্যাকচুয়ালি ঘটনা যেটা ঘটছে, একটা লাইট উপর থেকে এখানে রিফ্লেক্ট করলো, আরেকটা লাইট ভেতরে ঢুকলো, আবার উপরে এলো, আবার রিফ্লেক্ট করলো। তাহলে এদের মধ্যে যখন পাথ ডিফারেন্স ক্যালকুলেট করতে হবে, তখন এবার পাথ ডিফারেন্স ক্যালকুলেট করার থাম্ব রুলটা বলি। তাহলে এই মুহূর্তে আমরা দু ধরনের সিচুয়েশন দেখতে পাচ্ছি। একটা হলো ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট, যেখানে এরম ভাবে লাইট যাচ্ছে x1 x2, তাদের মধ্যে পাথ ডিফারেন্স। আরেকটা হচ্ছে কি, রিফ্লেক্ট হচ্ছে হয়ে, যেটা হচ্ছে তাদের মধ্যে পাথ ডিফারেন্স। প্রথমেই যেটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে সেটা হচ্ছে এটা এবং এটা যতই এরম এরম দেখতে লাগুক, আসলে এরা প্যারালাল হিসাবে আমাদের ধরতে হবে, কারণ এই দুটো পয়েন্ট আসলে খুবই কাছাকাছি আছে। এই সিচুয়েশনে আমি, এটা লম্বা, এটা তো বেশি লম্বা, ইট ইজ লঙ্গার, এখান থেকে এটার উপর পারপেন্ডিকুলার ড্রপ করব, এবং ইন দিস মানে সিনারিও এই লেংথ আর এই লেংথ ইকুয়াল, তাহলে এইটা হবে দা পাথ ডিফারেন্স x1 মাইনাস x2। এটার ক্ষেত্রেও একই ব্যাপার, এখান থেকে এটার উপর পারপেন্ডিকুলার ড্রপ করব, তাহলে এই যে লেংথটা, এটা জন্য দুজনের মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে, প্লাস এই যে রাস্তাটা এটার জন্যেও দুজনের মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে। তাহলে এই ইন্টারফিয়ারেন্সটার ক্ষেত্রে এইটুকু হচ্ছে পাথ ডিফারেন্স,
আর এই ইন্টারফেয়ারেন্সটার ক্ষেত্রে দুটো রে এখানে আছে, এই রেটা এতটা পাথ এক্সট্রা যাচ্ছে আর এই রেটা এতটা পাথ এক্সট্রা যাচ্ছে, তাহলে এই দুটোকে অ্যাড করতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে, সেইটা হবে এর ক্ষেত্রে পাথ ডিফারেন্স। অর্থাৎ এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা ও আর এটা ধরা যাক এম, তাহলে ওর ক্ষেত্রে পাথ ডিফারেন্স হবে পি কিউ মাইনাস এন ওপি প্লাস ও এম। এনটা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের প্রশ্নটা কেন এলো? কেননা আমাকে সব সময় লাইটের ক্ষেত্রে সব সময় আমাকে অপটিক্যাল পাথ ডিফারেন্স নিতে হবে, জিওমেট্রিক্যাল পাথ ডিফারেন্স নয়। এটার ক্ষেত্রে সেই সমস্যা নেই, কেননা এখানে পুরো ঘটনাটা একটাই মিডিয়ামে ঘটছে। কিন্তু যখন মিডিয়াম চেঞ্জ করবো তখন আমি আবার এনটাকে নেব, এখানে পুরোটাই বায়ুতে ঘটছে। The entire thing is happening in the air medium, refractive index 1. Otherwise আমাকে অপটিক্যাল পাথ ডিফারেন্স নিতে হতো। ঠিক আছে, পরিষ্কার? মানে এখানে যে আমরা এই x1 মাইনাস x2 এই যে ব্যাপারটা বলছি, এটা কিন্তু জিওমেট্রিক্যাল নয়, এটা অপটিক্যাল। ওকে, মানে এখান থেকেই জিনিসটা অপটিক্যাল, মানে এখান থেকেই, অর্থাৎ এখানে এই যে এখানে kx1টা বসিয়েছি, এখানে kx1টা অ্যাকচুয়ালি অপটিক্যাল পাথ। লাইটের যে কোনো থিওরির ক্ষেত্রে জিওমেট্রিক্যাল পাথ ডিফারেন্স কখনো নয়, বিকজ the speed of light is different for different medium, ফলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ম্যাটার্স। এই পুরো ব্যাপারটা আসলে আসছে ওই ফার্মাস প্রিন্সিপাল থেকে, যেখানে ফার্মা বলছে যে টাইমটাকে মিনিমাইজ করতে হবে। টাইম অর্থাৎ ডিএস বাই ভি, ঠিক বলছি তো? হ্যাঁ, টাইম হচ্ছে ডিএস বাই ভি, ভি হচ্ছে সি বাই এন, অর্থাৎ এনডিএস বাই সি। বুঝতে পারলি? ফার্মা কি বলেছেন? লাইট একটা পাথ থেকে অন্য পথে যাবে এমন ভাবে যাতে টোটাল টাইম টেকেন সেটা মিনিমাম হয়, অর্থাৎ মানে ডিফারেন্সিয়াল অফ টোটাল টাইম টেকেন এটা 0। এখন টোটাল টাইম টেকেন যেটা ডিটি, ডিটি ইকুয়াল টু ডিএস বাই ভি, ভি এর জায়গায় লিখলাম সি বাই এন, তাহলে এনডিএস হলো, অর্থাৎ সিটা কনস্ট্যান্ট এনডিএস। তাহলে আমাকে কি মিনিমাইজ করতে হবে? আই হ্যাভ টু মিনিমাইজ ds নয়, I have to minimize NDS, which is equivalent to minimizing total time taken. ওকে, তার জন্যই লাইটের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল পাথ বলে কিছু হয় না, যা হবে সব অপটিক্যাল। তাহলে থিন ফিল্মের ক্ষেত্রে পাথ ডিফারেন্স হচ্ছে PQ মাইনাস n অফ OP প্লাস OM, আর এটার ক্ষেত্রে পাথ ডিফারেন্স এয়ারে আছি তাই এটা অনলি ডেল্টা এক্স। যখন এয়ার ছাড়া অন্য মিডিয়াম নেব তখন সেটাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, এইবার এই যে ডেল্টা এক্স, এটাকে আমরা এই যে দুটোর মধ্যে যে গ্যাপটা আছে এটা যদি ডি হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে ওরকম করে টোরে মানে আরো কিছু ব্যাপারটাকে আরো ফার্দার সিম্পলিফাই করতে হবে। কারণ এইটা মাথায় রাখতে হবে যে আমরা শর্তটা দিয়েছি ঠিকই, কোথায় দিয়েছি, কন্ডিশন ফর ব্রাইটনেস, কন্ডিশন ফর ডার্কনেস, কিন্তু অবশ্যই আমরা এটা মোটেও জানি না যে স্ক্রিনের বিভিন্ন পয়েন্টের জন্য এই স্লিট, এই x1 মাইনাস x2 কত হচ্ছে, এটা তো আমরা হাতে করে ক্যালকুলেট করতে পারবো না, মানে এটা সম্ভবই না। কেননা একটা ডাবল স্লিট দেখতে জাস্ট এইটুকু হয়, এরকম কি বলবো, এটা একটু বেশিই বড় দেখাচ্ছি, মানে একটা ডাবল স্লিট হয়তো দেখতে কেমন হবে, এরকম হবে, এখানে একটা ফুটো থাকবে, এখানে একটা ফুটো থাকবে, ম্যাক্স জাস্ট দ্যাট। তো এটা অবভিয়াসলি মানে এটা এটা কারোর পক্ষেই সম্ভব নয়, আর অনেক দূরে হয়তো একটা স্ক্রিন থাকবে, মানে ল্যাবরেটরি সেটআপের কথা বলছি। তো এখানের প্রত্যেকটা পয়েন্টের জন্য এই একটা এইটুকু, এই এখান থেকে এতটা x1 কি হলো, এখান থেকে এতটা x2 কি হলো, এটা মেজার করা ইম্পসিবল। তাই x1 x2 টার্মে জিনিসটাকে রাখলে হবে না,
জিনিসটাকে এমন কোনো জিনিসের টার্মে রাখতে হবে যেটা মাপা যায়, যেমন এদের মধ্যে যে গ্যাপটা আছে সেটা, বা কোনো একটা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু। হ্যাঁ, তো সেইভাবে মানে ওইগুলোর টার্মে আমরা পাথ ডিফারেন্সটাকে লিখবো। এই যে এটা টার্মে আমরা পাথ ডিফারেন্সটাকে লিখবো এটার ক্ষেত্রে। আবার থিন ফিল্মের ক্ষেত্রেও তাই, আমরা তো আর ওপি, পিএম, পিকিউ এরম ভাবে তো মাপতে পারবো না। আমরা কি কি মাপতে পারি, যেমন আমরা ফিল্ম থিকনেস মাপতে পারি বা কোনো একটা অ্যাঙ্গেল মাপতে পারি। তো এই যেগুলো মাপা যায় সেগুলোর টার্মে আমাদেরকে অ্যাকচুয়ালি এই ডেল্টা এক্সটাকে লিখতে হবে। তাহলে আমরা মানে ডেফিনেটিভলি বলতে পারবো যে কখন বা কোন স্ক্রিনের উপর কোথায় ব্রাইটনেস পাবো বা কোথায় ডার্কনেস পাবো, সেটা আমরা তখন বলতে পারবো। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমরা আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব। এবং ঠিক আছে, আসুক নেক্সট ক্লাসটা। কোহেরেন্স বলে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটাও পরের ক্লাসে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।